আরজি করে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে সমাজের মধ্যে যে বিক্ষোভ, যে প্রোটেস্ট এবং যে রাগ বা যে ধরনের ন্যারেটিভ উঠে এসছে, এবং সেই যে রাগ বা সেই যে বিক্ষোভ বা সেই যে প্রোটেস্ট, সেটা ব্যর্থ হয়ে যাবে। আবার কিছুদিন পরে এই সেম ঘটনা আবার ঘটতে থাকবে। কেন এরকম হবে এবং কিভাবে আমরা এই প্রোটেস্টটাকে একটা সঠিক ডিরেকশন দিতে পারি যাতে করে আর কখনো যেন এই ধরনের ঘটনা না ঘটে, অথবা অ্যাটলিস্ট এই ধরনের ঘটনার যে ফ্রিকোয়েন্সি সেটা যেন আমরা কমাতে পারি। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সে সম্পর্কে অনেক ডাউটস, অনেক বেশি হ্যাপাজার্ড নিউজ, অনেক বেশি কনফিউশন, অনেক বেশি মিসহ্যান্ডেলিং আছে। যেমন 1000 জন লোক রাতের অন্ধকারে চলে এলো এবং তারা ভ্যান্ডালাইজ করলো এবং পুলিশের কাছে কোনো ক্লু নেই কারা এবং কোথা থেকে এসছে, তাদের কাছে কোনো একটা ধারণা নেই। বা পুলিশ ইভেন ইনফ্যাক্ট স্টুডেন্টদেরকে বলছে যে আমাদেরকে বাথরুমে লুকানোর জায়গা দাও যাতে করে আমরা আমাদেরকে রক্ষা করতে পারি। তো ল অ্যান্ড অর্ডার পুরো কোল্যাপস করে যাওয়া, এরকম কেন? ইনফ্যাক্ট এখানে অনেক রকম থিওরিজ প্রচলন হচ্ছে যে একটা যে ওখানে মানে ওই মহিলাটিকে রেপ করা হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে ওই মহিলাটাকে মাল্টিপল মেম্বার্সরা রেপ করেছে, আর থার্ড হচ্ছে কি যে এই আরজি কর মেডিকেল কলেজ যেখানে প্রস্টিটিউট এবং পর্নোগ্রাফিক কন্টেন্ট, এছাড়া অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট, এই ধরনের অনেক ইললিগাল অ্যাক্টিভিটি করা হচ্ছিল এবং সেই সম্পর্কে যেহেতু এই মহিলাটি বা যে ভিকটিম তিনি এই বিষয়টাকে এক্সপোজ করার কথা বলেছিল, সেই জন্য তাকে মার্ডার করা হয়েছে ইন্টেনশনালি, এবং এই মার্ডারটাকে একটা রেপ হিসেবে দেখানো হয়েছে, মানে রেপের থ্রুতে মার্ডার করা হয়েছে যাতে করে মানে পুরো এই যে ক্রাইমগুলো একটা বড় একটা ক্রাইম র্যাকেট সেটাকে লুকানো সম্ভব হয়। এই যে প্রিন্সিপাল, তাই সে এর আগে টোটাল 3 টাইমস তাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে, মুর্শিদাবাদ কলেজে, এবং তার জায়গাতে অন্য অনেকে এসছে, কিন্তু কখনো 24 ঘন্টার মধ্যে, কখনো 1 মাসের মধ্যে তাকে আবার এই আরজি করে ফিরিয়ে আনা হয়েছে। ঠিক আছে, এই যে সন্দীপ ঘোষ যার নাম, তো কেন সে বারবার আরজি কর থেকে তাকে ট্রান্সফার করার পর সে আবার ফিরে আসে? ইভেন যে লাস্ট 4th টাইম যখন তাকে ট্রান্সফার করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে, বলতে গেলে একদিক থেকে তার প্রমোশন করানো হলো। ঠিক আছে, যখন সে একটা এত বড় ঘটনার তার আন্ডারে যখন ঘটছে এবং তাকে যখন ভিকটিম হিসেবে ভাবা হচ্ছে, এই ঘটনার ষড়যন্ত্রের মধ্যে আছে, তখন কেন পলিটিক্যাল পার্টি তাকে সাপোর্ট করতে চাইছে, কেন তাকে বাঁচানোর চেষ্টা করছে? টিএমসির সাথে সন্দীপ ঘোষের অ্যাকচুয়াল রিলেশনটা কি সেটা সম্পর্কে কোনো ক্ল্যারিটি নেই। ওকে, এছাড়া আরও এরকম অনেকগুলো কনফিউশন বা অনেকগুলো হ্যাপাজেড জিনিস চলে আসছে যেগুলো সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পুলিশের কাছে বা জুডিশিয়ারির কাছে নেই, এবং সেই জিনিসগুলো শুধুমাত্র একটা মিসহ্যান্ডেলিংয়ের থ্রুতে যে হয়েছে এমনটা নয়, বরঞ্চ এই জিনিসটা অনেক দিন থেকে হয়ে আসছে। এখানে আরজি করে মাল্টিপল মেম্বার্সে সুসাইড করেছে, হাউস স্টাফ, তারপর এখানে যারা ইন্টার্ন ছিল একজন সে সুসাইড করেছে, একজন ড্রাগ ওভারডোজের জন্য সুসাইড হয়েছে, এখানকার অন্য একজন প্রফেসর বা প্রিন্সিপাল তিনি সুসাইড করে নেন। ঠিক আছে, এবং কেউ একজন স্টুডেন্ট সে আরজি করে বিল্ডিং থেকে লাফ মেরে সুসাইড করে। ঠিক আছে, তো এরকম মাল্টিপল সুসাইড হয়েছে এবং যে কেসগুলো সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা ছিল না। তো এই যে আরজি করের যে পুরো সিস্টেমটা, সেখানে অনেক দিন থেকে অনেক রকমের প্রবলেমস হয়ে আসছে। এটা শুধুমাত্র এই পার্টিকুলার ঘটনার জন্য যে এত বিক্ষোভ এত রাগ এমনটা নয়, আরজি করের মধ্যে অনেক রকমের মিস্টোরিয়াস, অনেক রকমের কনফিউশন তৈরি হয়েছে যেটা সম্পর্কে কিন্তু যেটা এখনও ডিসলভ হয়নি। তো এখানে দুটো জিনিস অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই পার্টিকুলার কেসটার জন্য যেন প্রপার জাস্টিস আসে, যেন যে দোষী সে যেন প্রপার পানিশমেন্ট পায়, আর দ্বিতীয় হচ্ছে কি ট্রুথ, এক্স্যাক্টলি ঠিক কী ঘটনা ঘটেছিল। এবং মানে এখানে যদি কোনো ক্রাইম হয়ে থাকে বা কোনো রকম র্যাকেট থাকে, অর্গান ট্রান্সপ্ল্যান্ট হোক বা পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি করা হোক, বা ফর এক্সাম্পল যদি এখানে কোনো রকমের প্রস্টিটিউট থাকে, তাহলে সেই জিনিসগুলো যেন সামনে আসে, সেই পুরো র্যাকেটটা যেন ধরা পড়ে, সেই অ্যাকচুয়াল ট্রুথগুলো যেন সামনে আসে, সেই হ্যাপাজার্ড, সেই কনফিউশনগুলো থেকে যেন আমরা বার হতে পারি, সেটা সম্পর্কে যেন যথেষ্ট ইনভেস্টিগেট করা হয়। ওকে, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে প্রধানত, সেটা হচ্ছে দুটো টপিক। একটা হলো যে সাইকোলজি অফ রেপিস্ট, অর্থাৎ এই যে রেপ ঘটনাটা ঘটেছে সেটা ছাড়াও ইন্ডিয়াতে হিউজ পরিমাণে রেপ হচ্ছে। ফর এক্সাম্পল 2011-তে যখন নির্ভয়া কাণ্ড ঘটেছিল, তারপরে অনেক প্রোটেস্ট হয়, অনেক লেখালেখি হয়, অনেক কিছু হয়, এবং তারপর মনে হয়েছিল যে এত বেশি বিক্ষোভের ফলে হতে পারে এরপরে এই ধরনের ঘটনা অনেক কমবে। কিন্তু লাস্ট এই যে অলমোস্ট প্রায় 15 বছর, সেখানে কি রেপ কেস ইন্ডিয়াতে কমেছে না বেড়েছে? রেপ কেস ধীরে ধীরে ইন্ডিয়াতে অনেক বেড়েছে, এবং সেগুলো আরও অনেক বেশি গ্রিন, আরও অনেক বেশি এক্সট্রিম লেভেলের রেপ কেস হচ্ছে। তো সেগুলো থেকে আমরা কি করে মানে এই যে প্রোটেস্টটা এখন হচ্ছে যেন এই প্রোটেস্টটা ব্যর্থ না হয়ে যায়, কিভাবে আমরা এই প্রোটেস্টটাকে একটা সঠিক ডিরেকশন দিতে পারি, সেই সম্পর্কে আমি 6টা সলিউশন সম্পর্কে আলোচনা করব। এই 6টা সলিউশন যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি, তাহলে যতই প্রোটেস্ট করা হোক না কেন, যত মানুষই বিক্ষোভ করুক না কেন, যত বেশি মানুষ পথে নেমে আসুক না কেন, কোনো
মানে কাজ হবে না। এই 6টার মধ্যে একটা এমন পয়েন্ট আছে যেটা সবথেকে বেশি ভাইটাল, এবং অনেক রিসার্চ করার পর, অনেক কিছু মানে চিন্তাভাবনা করার পর এই 6টা ফাইনাল সিদ্ধান্তে এসেছি। এই মানে বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন জার্নাল, সেগুলো স্টাডি করার পর। তো এই 6টা পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করব, এবং এটা আমরা বুঝবো যে সাইকোলজি অফ রেপিস্ট, অর্থাৎ যারা রেপ করে তাদের অ্যাকচুয়াল মাইন্ডসেটটা ঠিক কী হয়, তারা কেন এই ধরনের কাজের মধ্যে ইনভলভ হয়, এবং আমরা এখানে শর্ট টার্ম সলিউশন মানে ইমিডিয়েটলি আমাদের কী করা উচিত সেটাও আমরা আলোচনা করব, এবং যাতে করে ফার্দার ফিউচারে যেন 8-10-15 বছর পরে যেন আমরা একটা ভালো এবং সুস্থ সমাজ তৈরি করতে পারি, লং টার্মের জন্য আমরা কী স্টেপস নিতে পারি সেগুলো আমরা আলোচনা করব। সবথেকে বেটার হয় যদি আমরা গভর্নমেন্টের কাছে এবং তার অফিসিয়ালের কাছে, যারা প্রোটেস্টের মধ্যে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো, তারা যেন একটা কোনো চিঠি লিখে, বা যদি গভর্নমেন্টের কাছে পাঠানো যায়, বা বিভিন্ন অফিসিয়ালসের কাছে, বা বিভিন্ন যে জুডিশিয়ারি যে সমস্ত পজিশন আছে তাদের কাছে পাঠানো হয় যে এই হচ্ছে আমাদের দাবি, এবং প্রোটেস্টটা যেন আলাদা আলাদাভাবে না হয়, মানে বিভিন্ন আলাদা আলাদা গোষ্ঠী, ডক্টরস আলাদা প্রোটেস্ট করছে, ফুটবলাররা আলাদা প্রোটেস্ট করছে, যত বেশি এই ভয়েসগুলোকে আমরা এক জায়গায় আনতে পারবো, এবং যে ডিম্যান্ডগুলো থাকবে সেগুলো যত বেশি মানে সবাই মিলে আলোচনা করে যদি একটা কতগুলো পার্টিকুলার ডিম্যান্ডে আমরা আসতে পারি, তাহলে এই প্রোটেস্টটাকে একটা ডিরেকশন দেওয়া সম্ভব, এবং এই প্রোটেস্টটার থেকে কোনো একটা সলিউশন, কোনো একটা সমাধান বার হবে। আর যদি না হয়, তাহলে 11 বছর আগে নির্ভয়াতে ঠিক যেমন হয়েছিল, অনেক প্রোটেস্ট, অনেক কিছু হওয়ার পরেও লাস্ট 15 বছরে কোনো সলিউশন আসেনি, কোনো কিছুই উন্নতির দিকে যায়নি, ঠিক তেমন অনেক প্রোটেস্ট হলেও, অনেক কিছু হলেও যদি সলিউশন না আসে, যদি সেগুলোকে অ্যাপ্লাই না করা হয়, তাহলে সেম জিনিস আবার হবে। তো আমাদেরকে সলিউশনে ফোকাস করতে হবে। কী সেই সলিউশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওয়ার্ল্ড ব্যাংক তার একটা রিপোর্ট বার হয়েছিল, যেখানে তারা জানিয়েছে যে হোল ওয়ার্ল্ডে 30% মহিলা তারা কোনো না কোনোভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সামনে আসে কখনো না কখনো। তো এই যে 30% মহিলা সেক্সুয়াল হ্যারাসমেন্টের সামনে আসছে, এর মধ্যে যদি আমরা ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স দেখি, ইন্ডিয়াতে এই ধরনের স্ট্যাটিস্টিক্স অনেক কম অ্যাভেলেবেল আছে, বাট তারপরে আমরা যদি 2013 সালের ডেটা দেখি, লাস্ট 2013 সালের ডেটা আমি খুঁজে পেয়েছি, সেখানে পার ক্যাপিটা কতগুলো রেপ কেস হচ্ছে সেটা সম্পর্কে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। সেখানে পার 1 লাখ মানুষের জন্য রেপ হচ্ছে ইউএসএতে দেওয়া আছে কত, 27, সুইডেনে হচ্ছে 60, আর ইউএস থেকে শুধুমাত্র ইউএসএ 36। ওকে, প্রত্যেক 1 লাখের জন্য। যেহেতু ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি, এখানে যেহেতু অনেক বেশি পপুলেশন আছে, সেই জন্য এখানে রেপ কেসের সংখ্যা অনেক বেশি হয়। এবার যদি আমরা সুইডেন, ইউএস বা ইউএসএ এদের কেসগুলো দেখি, তার তুলনায় যদি আমরা ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে হচ্ছে সেটা পার 1 লাখের জন্য 2.6। তাহলে কি মনে হচ্ছে অনেক কম ইন্ডিয়াতে, কিন্তু অ্যাকচুয়ালি এমনটা নয়। কারণ সুইডেন, ইউএস বা ইউএসএ এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে, সেখানে যখন কোনো এই ধরনের কেস হয় তখন তারা গিয়ে রেপটাকে রেজিস্টার করে, কিন্তু ইন্ডিয়াতে বেশিরভাগ সময় মহিলারা রেপ কেস রেজিস্টারই করে না। অর্থাৎ বেশিরভাগ রেপ কেস, অলমোস্ট 85% রেপ কেস অ্যাকর্ডিং টু সাম রিপোর্ট, যে সেই রেপ কেসগুলো রেজিস্টারই হয় না। তো সেই জন্য এখানে পার ক্যাপিটা, অর্থাৎ প্রত্যেক 1 লাখ মানুষ পিছু রেপ কেসের সংখ্যা অনেক কম। তো আপাত দৃষ্টিতে অনেকের এরকম ধারণা হতে পারে যে ইন্ডিয়া যেহেতু অনেক বড় কান্ট্রি, সেই জন্য এখানে অনেক বেশি সংখ্যক মানুষের রেপ হয়, বা এই ধরনের ক্রাইম অনেক বেশি আসে অন্যান্য আউটার কান্ট্রির তুলনায়, কিন্তু একদমই নয়। এখানে রেপ কেস রেজিস্টারই হয় না। ওকে, সেকেন্ড বিষয় কি, যে রেপ বলতে যে জিনিসটা বোঝায় সেটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম। ফর এক্সাম্পল, বাইরের কান্ট্রিতে যদি সেখানে একটা কনসেপ্ট হচ্ছে ম্যারাইটাল রেপ, অর্থাৎ কোনো একজন ওমেন যদি তার বিয়ের পরেও তার হাজব্যান্ডের সঙ্গে সেক্সুয়াল মানে রিলেশনশিপ রাখতে না চায়, বা সে যদি কখনো সেক্স না করতে চায়, তাহলে তার উইল ছাড়া সেক্সের জন্য ফোর্স করা, এটা হচ্ছে এক ধরনের রেপ। কিন্তু ইন্ডিয়াতে মানে এই ধরনের কোনো কনসেপ্ট নেই। অর্থাৎ ইনফ্যাক্ট ইন্ডিয়াতে যদি মানে এটা একটা প্রথাগত নিয়ম, অনেক গ্রামে বা রুরাল এরিয়াতে যদি ওয়াইফ কখনো সেক্স করতে না চায়, তাহলে তাকে মারধর করা এবং চট থাপ্পড় দেওয়া, টর্চার করা, এগুলো অত্যন্ত কমন। ঠিক আছে, অর্থাৎ সেখানে ম্যারাইটাল রেপের কোনো ধারণাই নেই। তো এটা শুধুমাত্র তাদের জন্য বলা হচ্ছে যেখানে রেপ কেসগুলো মানে আউটসাইড অফ ম্যারেজ, তো সেখানে 2.6। তো এমনটা, এই ধারণাটা একদমই ভুল যে ইন্ডিয়াতে রেপ কেস অনেক কম হয়। ওকে, নাও এবার যদি আমরা, তো যখন এত বেশি রেপ হয়, এখানে অলমোস্ট ইন্ডিয়াতে প্রত্যেক দিন কোথাও না কোথাও রেপ হচ্ছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটছে। যে মুহূর্তে প্রোটেস্ট করছে হয়তো কলকাতাতে মানুষজন, সেই মুহূর্তে হয়তো অন্য রাজ্যে, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে এই সেম ঘটনা ঘটে চলেছে। প্রত্যেক দিন অলমোস্ট মানে 90 জন মহিলার এই ধরনের ঘটনা ফেস করতে হয়। এবং আরও কত কেসেস থাকে যেগুলো রেজিস্টার হয় না, আরও কত কেসেস থাকে যেগুলো জাস্ট মানে রেপ পর্যন্ত পৌঁছানোর একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে হতে থাকে। তো এই ধরনের ঘটনা মানে হিউজ পরিমাণে হয়, হিউজ পরিমাণে। তো সেই জিনিসগুলো থেকে যদি আমরা সোসাইটিকে
মানে রক্ষা করতে চাই, যদি আমরা নারীদেরকে বাঁচাতে চাই, এবং এটা শুধুমাত্র নারীদেরকে রক্ষা করার বিষয় না, বরঞ্চ এটা হচ্ছে সোসাইটিকে রক্ষা করার বিষয় এই ধরনের ঘটনা থেকে, তাহলে আমাদেরকে 6টা ডিফারেন্ট পয়েন্টস সম্পর্কে জানতে হবে। এই 6টা ডিম্যান্ড যদি আমরা ফুলফিল করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি সোসাইটিতে, তাহলে হয়তো আমরা এই ধরনের ঘটনা থেকে সোসাইটিকে রক্ষা করতে পারবো। তো সবার প্রথম ডিম্যান্ড নাম্বার 1, ট্রুথ অ্যান্ড জাস্টিস ফর আরজি কর। অর্থাৎ রেপ কেসের এই যে ঘটনাটা ঘটেছে, যেটাকে ইস্যু করে আমরা অনেক বেশি ডিম্যান্ড নিয়ে আসতে পারি। অর্থাৎ এখন যে প্রোটেস্টটা হচ্ছে, এটা শুধুমাত্র যে জিনিসটা অনেকদিন থেকে চাপা ছিল, যেটা অনেক আগেই হওয়ার ছিল, সেটা অনেক দেরিতে হচ্ছে, এবং যখন দেরিতে হচ্ছে তখন অনেকগুলো জিনিস একসাথে, অনেকগুলো রাগ, অনেকগুলো চেপে রাখা ঘৃণা, বা অনেকগুলো জিনিস যেটা আমাদের মনের মধ্যে আমরা চেপে রেখেছিলাম, সমাজ চেপে রেখেছিল, সেটা অনেক বেশি মানে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে। তো এটা অত্যন্ত ভালো একটা অপরচুনিটি, একটা সুযোগ, যে এই জিনিসটার মধ্যে দিয়ে আমরা যেন একটা সঠিক পথে বা সঠিক ডিরেকশনে প্রোটেস্টটাকে নিয়ে যেতে পারি। এবং ফার্স্ট ডিম্যান্ড হচ্ছে কি, এই যে পার্টিকুলার ঘটনাটা, সেই ঘটনাটার জন্য প্রপার জাস্টিস এবং ট্রুথ, এই দুটো জিনিসকে ডিম্যান্ড করা। এক্স্যাক্টলি ঠিক কী হয়েছিল, কেন এই ঘটনা ঘটেছে, মানে এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রাইম বা কোনো র্যাকেট চলছিল হ্যাঁ কি না, বা তাতে কারা কারা যুক্ত ছিল, কেন টিএমসি পার্টি বারবার করে এই প্রফেসরটাকে বাঁচানোর চেষ্টা করছে, কেন এত সাপোর্ট করছে, কেন এভিডেন্সকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে, কেন হচ্ছে সেমিনার হলের পাশের রুমটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিস সম্পর্কে ট্রুথটা কি, সেটা যেন একদম সুস্পষ্টভাবে সাধারণ মানুষের সামনে আসে, এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন প্রপার পানিশমেন্ট হয়। ওকে, অর্থাৎ যেন প্রপার জাস্টিস যেন পায় ভিকটিম এবং তার ফ্যামিলি। এটা হচ্ছে ফার্স্ট ডিম্যান্ড। ওকে, নাও সেকেন্ড ডিম্যান্ড সম্পর্কে যদি আমরা কথা বলি, যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা পুরো ইন্ডিয়াকে এবং আমরা যদি বাঁচাতে চাই সমাজকে, তাহলে নাও অনেকে বলবে কি মানুষকে এডুকেট করতে হবে, রেপিস্টটা জন্ম থেকে রেপিস্ট হয় না। হ্যাঁ, সেই পয়েন্টে আমরা আসবো, কিন্তু সেটা এডুকেট করতে গেলে সমাজে অনেক সময় লাগবে, মানে অ্যাটলিস্ট 15-16 বছর টাইম লাগবে যদি আমরা সোসাইটিকে এডুকেট করার কথা ভাবি। এই মুহূর্তে এক্ষুনি আমরা কি করতে পারি, এক্ষুনি আমাদের যেটা খুবই এসেনশিয়াল, মানে যেটা না করলেই নয়, সেটা হচ্ছে কি একটা নতুন লিগ্যাল বডি তৈরি করা। ওকে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 2, নতুন একটা লিগ্যাল বডি তৈরি করা। অর্থাৎ এমন একটা, যেমন ফর এক্সাম্পল এনআইএ আছে বিভিন্ন ন্যাশনাল ইস্যুর জন্য, ইডি আছে ইকোনমিক্সের বিভিন্ন ক্রাইম হওয়ার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে এটিএস বলে আলাদা একটা ইনস্টিটিউট আছে, যারা হচ্ছে বেসিক্যালি টেরোরিজম এবং ইত্যাদি এই সমস্ত ঘটনাকে ট্যাকেল করে। ঠিক সেরকমই ওমেনদের প্রতি যে সিরিয়াস ক্রাইম হয়, যে সমস্ত একদম ক্রুয়েল, একদম ব্রুটাল, যেগুলো মানে অত্যন্ত ঘৃণ্য ঘটনা যেগুলো ঘটে, সেই ক্রাইমগুলোকে ট্যাকেল করার জন্য আলাদা একটা লিগ্যাল বডি তৈরি করা। এবং এই লিগ্যাল বডির কাছে যথেষ্ট পরিমাণে রিসোর্সেস থাকবে, টেকনোলজিক্যাল রিসোর্সেস মানে টেকনোলজিক্যাল সাপোর্ট থাকবে, এবং এদের কাছে যথেষ্ট পরিমাণে পাওয়ার এবং ফ্রিডম থাকবে। যে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার, এমপি বা যেই হোক না কেন, তাদেরকে যেন তারা অ্যারেস্ট করতে পারে, তাদের সঙ্গে যেন তারা যে কোনো মুহূর্তে গিয়ে তাদেরকে যেন ইন্টারোগেট করতে পারে, সেই রকম পাওয়ার এই লিগ্যাল বডিকে দেওয়া হবে। এবং এই লিগ্যাল বডিকে মানে জুডিশিয়ারের থ্রুতে যেন এটাকে যেন অ্যাপ্লাই করা হয়, যেন এটাকে এস্টাবলিশ করা হয় লিগ্যাল বডি, যারা এই ধরনের সিরিয়াস কেসগুলোকে ইনভেস্টিগেট করবে, শুধুমাত্র এই সিরিয়াস কেসগুলোকে। অন্য কোনো কেসে এই লিগ্যাল বডি কোনো কিছু ইনভেস্ট করবে না, এবং তারা অন্য কোনো কেসগুলোকে তারা মানে নেবেন। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওমেনদের প্রতি যে সিরিয়াস কেস হচ্ছে সেগুলোকেই ট্যাকেল করা, এবং সমাজের বিভিন্ন কোণাতে এক্সাম্পল সেট করা, বিভিন্ন কেসকে ক্লোজ করা, সেগুলো সম্পর্কে ট্রুথ এবং জাস্টিসকে সামনে নিয়ে আসা, এবং সেই কেসগুলোকে মানে ক্লোজ করা, সেই কেসগুলোকে পুরোপুরি মানে সমাজের মধ্যে স্থাপন করা, একটা উদাহরণ সেট করা সমাজের মধ্যে। এবং শুধুমাত্র কেসগুলোকে মানে সমাধান করলেই হবে না, সেটা একটা অনলাইন পোর্টালে সেখানে যেন সেই কেসটা সমাধান হওয়ার পর সেগুলোর সমস্ত তথ্যগুলো যেন দেওয়া হয়, যেন এই জিনিসটা সমাজের কোনায় কোনায় যেন ছড়ায়, যে এই ধরনের এক্সাম্পল যেন সেট করা হয়, যাতে করে যারা ক্রিমিনাল বা যাদের মাথায় এই ধরনের ঘটনা চলতে থাকে, তারা কিন্তু হঠাৎ করে একদিন মানে তার ইচ্ছা হলো সে রেপ করে নিল, এমনটা নয়। এটা কিন্তু তাদের মধ্যে অনেক আগে থেকেই সিমটমস দেখতে পাওয়া যায়। যেমন এই যে প্রিন্সিপাল আরজি করের এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে সঞ্জয় রয়, যার নাম অ্যাকচুয়ালি, তাদের নামে কিন্তু প্রিভিয়াস অনেক কেস আছে অলরেডি। তারা তাদের ফ্যামিলি মানে তাদের ওয়াইফের সঙ্গে মিসবিহেভ করেছে, এরকম তাদের নেইবার্সরা জানিয়েছে, ইনফর্ম করেছে। ইনফ্যাক্ট সঞ্জয় ঘোষ সে তো সম্ভবত তার ওয়াইফকে টর্চার করেছিল যে সময় সে প্রেগনেন্ট ছিল। সঞ্জয় ঘোষের বোন সে জানিয়েছে যে তাকে যদি ফাঁসিও দেওয়া হয়, তাও তার ডেড বডি নেওয়ার জন্য মানে দেখার জন্য তারা যাবে না, এরকম। ওকে, বাট এরকম কেন, মানে তাদের মধ্যে আগে থেকে এই ধরনের সিমটমস দেখা যায়। তো যখন সোসাইটিতে এই ধরনের এক্সাম্পল সেট করা হবে, যারা এই ক্রাইমগুলো করছে তাদের বিরুদ্ধে তাদের যে পানিশমেন্ট হচ্ছে এবং তারা যে যথেষ্ট শাস্তি পাচ্ছে এবং সত্যগুলো সামনে আসছে, যে অনলাইন পোর্টালে যখন সেগুলোর ডেসক্রিপশন দেওয়া হবে, সেগুলো সমস্ত কিছু তথ্যগুলো পাবলিকলি অ্যাভেলেবেল থাকবে, তখন আমরা এই এক্সাম্পলের থ্রুতে মানে রেপিস্টদেরকে আমরা
একটা প্রেশারে রাখতে পারবে, তারা যেন এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকবে। যে কোনো রেপিস্টের মাথায় দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে কি সে কি শাস্তি পাবে, এবং সেকেন্ড আর একটা ফ্যাক্টর কাজ করে কি সে কি ধরা পড়বে না পড়বে না। ঠিক আছে, তো বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে কি যে শাস্তির পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে যদি মানে ফাঁসি দিয়ে দেওয়া হয়, বা তাদেরকে যদি মব একটা মানে পাবলিক জাস্টিস রাস্তায় ফেলে তাদেরকে যদি মেরে ফেলা হয়, তাদেরকে যদি টর্চার করা হয়, তাহলেই হয়তো মানে রেপিস্টটা মানে পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু একটা বিরাট বড় ভুল ধারণা। এরকম দেখা গেছে রিসার্চ করে, যে সমস্ত কান্ট্রিতে পানিশমেন্টটাকে অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে রেপের সংখ্যা কমেনি, বরঞ্চ বেড়ে গেছে। কারণ আর একটা যে ফ্যাক্টর আছে, যেখানে মানে যদি যে রেপিস্ট সে যদি ধরাই না পড়ে, তাহলে তার পানিশমেন্টের কোনো প্রশ্নই আসছে না। তো রেপিস্ট সবসময় এটা ভাবে যে যেহেতু আমার সাথে পলিটিক্যাল পার্টির কানেকশান আছে, যেহেতু আমি এরকম কাজ করি, যেহেতু আমি ওই অমুক পার্টি বা অমুক মেম্বারকে চিনি, তো তাহলে আমার ধরা পড়ার চান্স অনেক কম। ঠিক আছে, তো তখন সে পানিশমেন্টের কথা ভাববেই না। তো রিসার্চাররা এটা দেখিয়েছে যে আমাদেরকে ফোকাস করতে হবে নট ইন সিভিয়ার পানিশমেন্ট, মানে অনেক বেশি বেটার, মানে অনেক বেশি ক্রুয়েল পানিশমেন্ট দেওয়া বা ডেথ পেনাল্টি দেওয়া, সেগুলোর থেকে বেশি ফোকাস করতে হবে কেন, মানে কিভাবে সিস্টেম বা ল অ্যান্ড অর্ডার কাজ করলে যেন রেপিস্টটা সঙ্গে সঙ্গে যেন ধরা পড়ে, যে কোনো ক্রাইম করলে যেন তারা ধরা পড়ে। বেশিরভাগ কেস ধরাই পড়ে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, মানে সেকেন্ড ডিম্যান্ড আর কি। ফার্স্ট হচ্ছে এই পার্টিকুলার কেসের জাস্টিস এবং ট্রুথ। সেকেন্ড ডিম্যান্ডে আমরা কি আলোচনা করলাম, যে একটা স্পেশাল লিগাল বডি তৈরি করা যারা এই ধরনের সিরিয়াস ক্রাইমগুলোকে ট্যাকেল করবে এবং সমাজে এক্সাম্পল সেট করবে। এবং আমাদের থার্ড ডিম্যান্ড হচ্ছে কি, যে একটা সিকিউরিটি টিম ডেভেলপ করা। মানে সিকিউরিটি টিম মানে কীরকম, মানে গভর্নমেন্টের কাছে বিভিন্ন রকমের ডেটা থাকে যে কোন কোন এরিয়াতে রেপ হতে পারে, বা কোন কোন সময় ফিমেলরা কোন কোন ফর এক্সাম্পল মেডিকেলের মধ্যে অনেক জায়গাতে ফিমেলদেরকে অনেক রাত্রে কাজ করতে হয়। তো যে সমস্ত জায়গাতে এরকম ধরনের মানে চান্স আছে যে সেখানে রেপ হতে পারে, বা সেই সমস্ত এরিয়াতে প্রিভিয়াসলি রেপ হয়েছে, সেই ডেটাগুলোকে দেখে একটা টিম তৈরি করা যারা মানে লেট নাইট বা রাত্রের বেলা বা বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গাতে তারা সেই জায়গাগুলোকে সেফ অ্যান্ড সিকিউর রাখার চেষ্টা করবে। ঠিক আছে, কম জায়গাতে হলেও কিছু জায়গাতে এরকম ধরনের মানে অফিসারদেরকে অ্যালোকেট করা, সেরকম ধরনের অফিসারদেরকে মানে সেই জায়গাতে পাঠানো এবং সেফ অ্যান্ড সিকিউর রাখা। এবং তার সঙ্গে সঙ্গে একটা কোনো অ্যাপ বা অনলাইন পোর্টাল বা ডিজিটালি যেন যে কোনো মুহূর্তে যে কোনো মহিলা যত রাত্রেই হোক না কেন, যত যে সময় হোক না কেন, বা যে কোনো জায়গাতেই হোক না কেন, তারা যেন কমিউনিকেট করতে পারে, তারা যেন হেল্প চাইতে পারে। জাস্ট কতগুলো এখন সব কিছু মানে সুইগিও পর্যন্ত জাস্ট মানে 15 মিনিটের মধ্যে চলে আসে অর্ডার করলে। তো এরকম একটা অ্যাপ তৈরি করা এবং ফিমেলদের সিকিউরিটির জন্য জাস্ট কতগুলো ক্লিক করলে যখন তাদের আনসেফ ফিল হবে, তারা যেন সঙ্গে সঙ্গে যেন কোনো একটা সাপোর্ট পায়। তো এই যে একটা টিম তৈরি করা যারা কন্টিনিউয়াসলি ওমেনের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য কাজ করবে বিভিন্ন এরিয়াতে যেখানে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, এবং মানে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন সময় অ্যাকচুয়ালি পার্টিকুলারলি যে সমস্ত টাইমে এই ধরনের ঘটনা ঘটে থাকে, বিশেষ করে রাত্রের বেলা। ওকে, তো এটা হচ্ছে থার্ড ডিম্যান্ড। তো এই টিমটাকে, এবং এই টিমটা ভালো হয় যদি আমাদের সেকেন্ড যে পয়েন্টে আমরা যে মানে লিগাল বডির কথা আলোচনা করলাম, যারা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করবে, তাদের আন্ডারে যদি কাজ করে তাহলে আরও বেশি বেটার হয়। ওকে, এবার আমাদের ফোর্থ ডিম্যান্ড হচ্ছে কি এডুকেশন। এতক্ষণ ধরে যে ফার্স্ট তিনটে ডিম্যান্ডের কথা বললাম, আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে কি ইমিডিয়েট, মানে এক্ষুনি দরকার একটা লিগাল বডি ফর্ম করা এবং একটা টিম যারা সবসময় ওমেনদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য কাজ করবে। লিগাল বডি হচ্ছে কেসগুলোকে ইনভেস্টিগেট করবে। ওকে, আর আমাদের যে ফোর্থ ডিম্যান্ড সেটা হচ্ছে এডুকেশন, অর্থাৎ এডুকেশনাল প্রোগ্রাম মানে তৈরি করা, যেখানে জেন্ডার কি এবং কিভাবে অপোজিট জেন্ডারের সাথে বিহেভ করতে হয়, তাদের সাথে কীভাবে কথা বলতে হয়, সেটা তাদেরকে শেখানো হবে। এবং এমনটা নয় যে বছরে একদিন একটা প্রোগ্রাম করা হলো বিভিন্ন স্কুলে গিয়ে এবং তারা 2 ঘন্টা ক্লাস করলো, ব্যাস তারপর হয়ে গেল না। জাস্ট মানে মিনিমাম পক্ষে কোনো একজন ছেলে বা মেয়ে তাদের একাডেমিক সেশনের মধ্যে অ্যাটলিস্ট 2 বছরের জন্য প্রত্যেক সপ্তাহে একটা, অন্ততপক্ষে একটা বা দুটো করে যেন ক্লাস পায়, মিনিমাম 1 ঘন্টা তাদেরকে এডুকেট করার জন্য। যে এবং অলরেডি প্রিভিয়াসলি এরকম প্রোগ্রাম ইন্ডিয়াতে কন্ডাক্ট করা হয়েছে এবং সেখানে খুব ভালো রেজাল্ট দেখা গেছে। সেখানে 2.5 বছরের একটা প্রোগ্রাম করা হয়েছিল বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রুরাল স্টেটে এডুকেট করার জন্য চিলড্রেনদেরকে। এবং এই প্রোগ্রামটা স্কুলের যে একাডেমিক্স তার মধ্যে যেন ইনক্লুড করা হয়, একদম লোয়ার নার্সারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত। এবং প্রত্যেকটা ক্লাস বা শ্রেণীর জন্য আলাদা আলাদা প্রোগ্রামটাকে আলাদা আলাদাভাবে মানে ন্যারেট করা, এবং সেটা যেন মিনিমাম পক্ষে প্রত্যেকটা স্টুডেন্ট যেন 2 বছরের জন্য এই প্রোগ্রামটাতে যেন যুক্ত থাকে, এবং তাদেরকে এডুকেট করা, তাদেরকে এটা বোঝানো জেন্ডার মানে কি, জেন্ডারের ডিফারেন্স কী হয়, তাদের সাথে কীভাবে বিহেভ করতে হয়, কীভাবে কথা বলতে হয়, অ্যান্ড সো অন এভরিথিং। ঠিক আছে, এবং আমাদের সোসাইটিতে আমরা এক্স্যাক্টলি ঠিক কীরকম সোসাইটি তৈরি করতে চাই, জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ইনইকুয়ালিটি, এইগুলো সম্পর্কে অনেক কনফিউশন বা অনেক বেশি কন্ট্রাস্টিং ভিউ এক্সিস্ট করে। তো যার ফলে একটা
একটা রিসার্চারদেরকে টিম তৈরি করে, যে টিম রিসার্চ করবে যে অ্যাকচুয়ালি আমরা কেমন সোসাইটি চাই, বা আমরা ট্র্যাডিশনাল বা মডার্নিস্ট বা ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন বা হচ্ছে ট্র্যাডিশনাল, তারা প্রপার রিসার্চ করবে যে কোনটা আমাদের কালচারের জন্য সুইটেবল এবং কোনটা বেটার। এবং তারা 2 মাস 3 মাস 4 মাস সেই সম্পর্কে রিসার্চ করার পর জেন্ডার রিলেশন, নারী এবং পুরুষের সম্পর্ক সম্পর্কে কতগুলো প্রিন্সিপাল সেট করবে, যে এই প্রিন্সিপালগুলো আমাদের সমাজে মানে সমস্ত দিক থেকে বিবেচনা করলে সঠিক, এবং এটা আমরা স্টুডেন্টকে শেখাতে পারি। দুটো জেন্ডারের মানে কি, অ্যাকচুয়ালি কি জেন্ডার বলে কিছু এক্সিস্ট করে? কারণ যখন প্রথম মানে আমাদের মধ্যে প্রাণ সৃষ্টি হয়, মানে কোনো নারী যখন জন্ম দেয়, তখন কিন্তু প্রথমেই একদম জেন্ডারটা তৈরি হয় না, অনেক পরে, মানে ফার্স্ট অফ অল আমরা একটা লাইফ ফর্ম, তারপরে আমাদের জেন্ডার তৈরি হয়। জেন্ডার বেসিক্যালি একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, ঠিক আছে? এটা শুধুমাত্র একটা বায়োলজিক্যাল বিষয় নয়, একটা কালচারাল বিষয়। মানে কালচারালি আমাদের একটা ধারণা আছে যে ছেলে মানে হচ্ছে এরকম, মেয়ে মানে হচ্ছে এরকম, ঠিক আছে? এটা একটা মানসিক ধারণা যে মেয়েরা ছেলেদের থেকে কম বা ছেলেদের থেকে বেশি, ইত্যাদি ইত্যাদি। এই যে কালচারাল কনসেপ্ট, সেটাকে রিডিফাইন করা, সেটাকে নতুন করে রিসার্চ করে কতগুলো প্রিন্সিপাল বা ধারণা তৈরি করা, এবং সেটার উপর নির্ভর করে সমাজকে শিক্ষা দেওয়া এবং অত্যন্ত প্র্যাকটিক্যাল গাইডেন্স দেওয়া অনেক ছোটোবেলা থেকে। অ্যাটলিস্ট 2 বছরের প্রোগ্রাম যেন সেখানে থাকে। যদি আমরা এরকম করতে পারি, তাহলে আমরা মানে রেপ কেস হিউজ পরিমাণে কমাতে পারবো, ঠিক আছে? যারা রেপিস্ট হয়, মানে মেজরিটির ক্ষেত্রে এটা দেখা গেছে, রেপিস্টরা তাদের এজ হয় 21 থেকে 30 বছর বয়সের মধ্যে, যারা বেসিক্যালি রেপ করে তাদের বেশিরভাগ মোস্টলি। এবং যাদেরকে রেপ করা হয় তাদের এজটাও হচ্ছে মানে তাদের এজের কোনো আর কি মানে নির্দিষ্ট এজ নেই তাদের, এবং তারা হচ্ছে অনেক বেশি, ফর এক্সাম্পল, আনএডুকেটেড হয়, মানে যারা রেপিস্ট হয় আনএডুকেটেড, মানে তারা হচ্ছে 3rd গ্রেড পাস বা ক্লাস 2 বা ক্লাস 3 পাস এই পর্যন্ত, তারপর তারা ড্রপ আউট করে, তারপর তারা পড়াশুনো করে না। তো এই যে রুরাল এরিয়াতে, এবং যারা একদম কম পড়াশুনো করে বা যারা পড়াশুনো করার পরেও কোনো রকমের চিট করে বা টাকা দিয়ে বা ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, করে কোনো একটা জব পেয়ে গেছে বা কোথাও এখানে ওখানে সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি থেকে গেছে, যেন এই জিনিসগুলো যেন না হয়। থ্রু এডুকেশনের থ্রুতে আমরা এই জিনিসগুলোকে কভার আপ করতে পারি, ওকে? এবং এই এডুকেশন প্রোগ্রাম যদি 10-15 বছর ধরে যদি চলতে থাকে ধীরে ধীরে, তখন সেই সময় পরে গিয়ে এমন একটা সোশ্যাল ফর্ম তৈরি হবে যেখানে মানে পুরো সোসাইটি এই ধরনের ঘটনা থেকে অনেক অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর থাকবে। আমাদের 5th ডিম্যান্ড হচ্ছে কি, পর্নোগ্রাফিক কন্টেন্ট। নাও পর্নোগ্রাফি মুভি, অনেকের ধারণা যে মুভি বা এরোটিক মুভি বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট সোসাইটিকে কারাপ্ট করে, এবং এই ধরনের যে ইনস্টিংক্ট সেগুলোকে এই ইনস্টিংক্টগুলোকে স্টিমুলেট করে, যাতে করে যারা রেপিস্ট থাকে তারা অনেক বেশি মানে আরও বেশি ইনক্লাইন্ড হয়ে পড়ে, আরও অনেক বেশি এই ধরনের ঘটনার দিকে তাদেরকে পুশ করে বিভিন্ন সিনেমা এবং সো অন। কিন্তু সিনেমা অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনার মধ্যে পুশ করার জন্য যথেষ্ট নয়। এটার জন্য যেটা পুশ করে সেটা হচ্ছে পর্নোগ্রাফিক কন্টেন্ট। এবং যে কোনো রেপিস্ট আজকের দিনে, যারা আজকে লাস্ট 8-10 বছরের যারা যে ঘটনাগুলো ঘটছে, তারা প্রত্যেকেই পর্নোগ্রাফিক কন্টেন্টের কনজিউমার, কম বা বেশি। এবং এই যে পর্নোগ্রাফিক কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে, হোল ইন্টারনেটে মোর দেন 70% কন্টেন্ট হচ্ছে পর্নোগ্রাফি, ওকে? মোর দেন 70%। তো গুগলকেও পর্যন্ত হারিয়ে দিতে পারে এই মানে ফর এক্সাম্পল ডেটা কনজিউমিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? যতজন মানুষ গুগলকে কনজিউম করে সব থেকে বেশি এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডে, ফেসবুকের থেকে বা ইনস্টাগ্রামের থেকে অনেক বেশি কনজিউম করে গুগল, বা তার থেকেও বেশি কনজিউম করে মানুষ হচ্ছে পর্নোগ্রাফিক কন্টেন্ট। তো পর্নোগ্রাফিক কন্টেন্ট শুধুমাত্র তৈরি করা হয় একটা ক্যাপিটালিস্টিক, মানে টাকা কনজিউম করার জন্য, টাকা রোজগার করার জন্য, এছাড়া আর কোনো মানে কারণ নেই। তো সেই পর্নোগ্রাফিক কন্টেন্ট দিয়ে সোসাইটিকে যদি মানে কন্টিনিউয়াসলি এই ধরনের কন্টেন্ট যদি দেওয়া হতে থাকে একজন 12-13 বছর বা 11-12 বছর বয়সে ছেলে মেয়েদেরকে, তাহলে তাদের মধ্যে সেই বোধটাই এখনও তৈরি হয়নি। মানে এই ধরনের জিনিস দ্বারা যদি ফ্লাডেড হয়ে যায়, মানে হিউজ পরিমাণে যদি যেটা তাদের মধ্যে দেওয়া হয়, তাদেরকে যদি অ্যাভেলেবেল জাস্ট কতগুলো ক্লিকের ওই সাইডে এক্সিস্ট করে, তাহলে তাদের মাথাটাকে তারা কারাপ্ট করবেই, এবং তারা আজকে কালকে 1 বছর 2 বছর 5 বছর পরে কি তারা এই ধরনের মেন্টালিটি রাখবেই। যদি সে রেপিস্ট না হয়, তাহলে তার মধ্যে কিছু মিসবিহেভিয়ার বা কিছু হ্যারাসমেন্টাল টেন্ডেন্সি তৈরি হবে, ওকে? তো পর্নোগ্রাফিক কন্টেন্টকে যেন পুরোপুরি ব্যান করে দেওয়া হয় ইন্ডিয়াতে। অলরেডি ব্যান করা হয়েছে, কিন্তু কেউ চাইলে মানে প্রাইভেট প্লেসে পর্নোগ্রাফিক কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারে। তো লিগালি মানে আরও বেশি স্ট্রং রুলস আনা হয় যেন পর্নোগ্রাফিক কন্টেন্টের প্রতি, এবং এই ধরনের কন্টেন্টকে পুরোপুরি যেন একদম পুরো সোসাইটি থেকে যেন গোড়া থেকে উপড়ে ফেলা হয়, ঠিক আছে? যতক্ষণ না পর্নোগ্রাফিক কন্টেন্টকে সোসাইটি থেকে উপড়ে ফেলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানে কিন্তু সোসাইটি সেফ অ্যান্ড সিকিউর থাকবে না, যতই আমরা এডুকেট করি না কেন। কারণ একদিক থেকে সোসাইটিকে আপনি এডুকেট করবেন, অন্য দিক থেকে তাদেরকে কনস্ট্যান্টলি মানে সেই জিনিস মানে স্টিমুলেট করা হচ্ছে, তাদেরকে বারবার করে হচ্ছে ইভোক করা হচ্ছে, মানে পেনেট্রেট করা হচ্ছে যে সে যেন এই ধরনের ঘটনার মধ্যে ইনভলভ হয়, ঠিক আছে? তার সেক্সুয়াল আর্জগুলোকে অনেক বেশি মাল্টিপ্লাই করানো হচ্ছে।
তো পর্নোগ্রাফিক কন্টেন্টের সম্পর্কে আরও অনেক বেশি স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার। অলরেডি গভর্নমেন্ট যেমন ইউটিউবের জন্য অলরেডি কতগুলো লিগাল অ্যাকশন নিচ্ছে আর কি, আলোচনায় চলছে এখন, যে যারা ভিডিওস বানায় এবং ইত্যাদি ইত্যাদি, যাদের অনেক বেশি ভিউস আসে, আই থিঙ্ক 1 মিলিয়ন বা সামথিং বা তার বেশি, তাদের জন্য আলাদা রুলস আসবে। তারা যদি কন্টেন্টে কোনো একটা মানে কথা বলে গভর্নমেন্ট সম্পর্কে বা হচ্ছে ফিন্যান্স সম্পর্কে, যদি তার মধ্যে কোথাও কোনো ভুল থেকে সরকারের যদি মনে হয়, তাহলে তারা সেই জিনিসটাকে তার নামে মানে কেস করতে পারে। গভর্নমেন্ট চাইলে সেই জিনিসটা সম্পর্কে ইনভেস্টিগেট করতে পারে। যেমন ইউটিউবে যে কেউ চাইলে যদি অ্যালকোহলের প্রমোট করতে চায় বা পর্নোগ্রাফিক কন্টেন্ট, তারা করতে পারবে না, কারণ ইউটিউব নিজে একটা মানে সিকিউরিটি হিসেবে কাজ করে এখানে। ইউটিউব ফিল্টার করে ডেটাগুলোকে, ঠিক সেরকম এরপর থেকে গভর্নমেন্টও ফিল্টার করবে। কিন্তু গভর্নমেন্ট ইউটিউবের জন্য এটা করছে, পর্নোগ্রাফির জন্য অবশ্যই তার মানে করতে পারে। তো এই ডিমান্ডটা যেন মাস্ট। ওকে, নাও এরপরে হচ্ছে আমাদের সিক্সথ ডিমান্ড। আমাদের সিক্সথ ডিমান্ড হচ্ছে কি? আনএমপ্লয়মেন্ট হচ্ছে, এবং এটা হচ্ছে একটা বিরাট বড় প্রবলেম সোসাইটির। যতক্ষণ না আনএমপ্লয়মেন্টকে ট্র্যাকেল করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। আনএমপ্লয়মেন্টের সাথে মানে রেপের একটা বিরাট বড় রিলেশন আছে, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট বলতে আমি শুধুমাত্র টাকা পয়সার কথা বলছি না, এখানে একটা সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হয়। যারা মেল সাবজেক্ট, যারা আছে ফর এক্সাম্পল যারা রেপিস্ট হয়, তাদের কাছে সবসময় একটা প্রেশার থাকে, ঠিক আছে? তারা একটা তাদের কাছে যে সেক্সুয়াল আর্জটা, সেই প্রেশারটাকে রিলিজ করার একটা পাথওয়ে। তাদের ধারণা, বিভিন্ন ফর এক্সাম্পল যারা রিসার্চার, তারা রেপিস্টদেরকে ইন্টারভিউ করেছে এবং রেপিস্টরা এরকম জানিয়েছে যে তারা অ্যাকচুয়ালি তারা এটাকে রেপ হিসেবে ভাবেই না। রেপিস্ট যারা হয়, তারা ভাবে যে এটার জন্য যে ভিকটিম তার দোষ ছিল। ওকে, অর্থাৎ রেপিস্টদের মতে তারা অ্যাকচুয়ালি কোনো কিছু ভুল করেনি। কেন? কারণ এটা তাদের নিড, তাদের প্রয়োজন, এবং অ্যাকচুয়ালি সেই মেয়েটার কোঅপারেট করা উচিত এই ঘটনার জন্য। এরকম ধারণা রেপিস্টদের মাথার মধ্যে চলতে থাকে। এটা এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স, একটা মানে মেন্টাল একটা ডিসঅর্ডারের জন্য এটা হয়। ওকে, তো এই মেন্টাল ডিসঅর্ডারটা তৈরি হয় বিভিন্ন কারণে। একটা হচ্ছে এডুকেশন ল্যাক থাকার জন্য, আর একটা হচ্ছে বিভিন্ন রকমের মানে টাকা পয়সার ল্যাক, বা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, মানে টাকা পয়সা না থাকা, বা হচ্ছে কোনো জব না থাকা, বা সোশ্যাল প্রেশার থাকা, বা বিভিন্ন রকমের ফ্যামিলি প্রেশার থাকা, এগুলো থেকে তৈরি হয়। তো এডুকেশনের থ্রুতে আমরা একটা জিনিসকে ট্র্যাকেল করছি, এবং প্রেশারের বাকি অংশটাকে আমাদের ট্র্যাকেল করার জন্য আনএমপ্লয়মেন্টকে রিমুভ করতে হবে। আনএমপ্লয়মেন্ট এবং অ্যাডিকশন, ওকে, এই ধরনের জিনিস। তো এই হচ্ছে আমাদের 6টা ডিফারেন্ট ডিমান্ড। একটা হচ্ছে ট্রুথ অ্যান্ড জাস্টিস, এই পার্টিকুলার কেসটা। সেকেন্ড হচ্ছে একটা লিগাল বডি ফর্ম করা, যারা হচ্ছে কেস এগুলোকে ইনভেস্টিগেট করবে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি এই পুরো ডিমান্ডগুলোর মধ্যে থেকে কোনো যদি একটা ডিমান্ড যদি থাকতে হয়, শুধুমাত্র রাখতে হয় আমাদেরকে, তাহলে এই যে লিগাল বডি ফর্ম করা, যারা এই পার্টিকুলার শুধুমাত্র ওমেনদের বিরুদ্ধে যে সিরিয়াস কেসগুলো হচ্ছে, যে ব্রুটাল যে ক্রাইমগুলো হচ্ছে, সেগুলোকে ট্র্যাকেল করবে। তো এই ডিমান্ডটা যেন অবভিয়াসলি যেন ফুলফিল করা হয়। এই প্রোটেস্টের থ্রুতে এই ডিমান্ডগুলোকে রাখা, এবং গভর্নমেন্টের কাছে কনস্ট্যান্টলি প্রেশার ক্রিয়েট করা, প্রোটেস্টের থ্রুতে জুডিশিয়ালের কাছে কনস্ট্যান্টলি প্রেশার ক্রিয়েট করা, যেন আমাদের এই ডিমান্ডগুলো ফুলফিল হতে হবে। যদি এই 6টা ডিমান্ডের মধ্যে যদি কোনো একটা ডিমান্ডকে যদি আপনি বেছে নিতে চান শুধুমাত্র, তাহলে যেন এই সেকেন্ড ডিমান্ডটা যেন অ্যাটলিস্ট যেন থাকে, একটা আলাদা লিগাল বডি ফর্ম করা। ওকে, এবার আমরা অন্য আরেকটা পয়েন্ট আছে যেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি? পলিটিক্স অফ রেপ। রেপের সঙ্গে পলিটিক্সের একটা বিরাট বড় কানেকশন আছে। মোহন ভাগবত বলে একজন আরএসএস এর যে লিডার, আই থিঙ্ক, তো তিনি তার ইন্টারভিউতে বলেছেন, রেপ হ্যাপেন্স ইন ইন্ডিয়া, ইট ডাজ নট হ্যাপেন ইন ভারত। যার মানে হচ্ছে কি, যে ইন্ডিয়া যেটা হচ্ছে ওয়েস্টার্ন বা যদি ইউরোপিয়ান কান্ট্রির সাথে সেই কালচারগুলোকে যখন অ্যাডাপ্ট করে, যখন তারা বাইরে বার হয়, ফিমেলরা যারা তখন কোনো কাজ করতে যায় বা দেরিতে রাত্রেবেলা বাড়ি ফেরে, তো সেখানে রেপ হতে পারে। কিন্তু যারা ট্র্যাডিশনাল ভিউ মেনে চলে, যারা একদম রিলিজিয়াস, যারা পুরানো দিনের মতো মানুষ, তাদের কখনো রেপ হয় না। অর্থাৎ সেই জায়গাতে মানে ভারতে রেপ হয় না, ইন্ডিয়াতে হয়। তার স্টেটমেন্ট হচ্ছে এটা। অর্থাৎ যে ভিকটিম, তার উপরে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া, যে তার জন্য অ্যাকচুয়ালি রেপটা হচ্ছে, ঠিক আছে? এরপরে ফর এক্সাম্পল মুলায়ম সিং যাদব বলে একজন পলিটিক্যাল লিডার, তিনি বলেছেন যে হ্যাঁ, ইয়ং বয়সে ছেলেরা অনেক সময় এরকম ভুল করে ফেলে, তো তাদেরকে তো আমরা ফাঁসি দিতে পারি না, তাই না? মানে অর্থাৎ মানে এটা একটা ভুল হয়ে গেছে, এরকম তাদেরকে ফাঁসি দেওয়া যাবে না, বা তাদেরকে জেলে পাঠানো সম্ভব নয়, এরকম। তো পলিটিক্যাল লিডাররা রেপিস্টদেরকে বা এই ধরনের যারা ক্রাইম, তাদেরকে সবসময় একটা লেভেল পর্যন্ত সবসময় একটা ব্যাকওয়ার্ডে একটা সাপোর্ট দিতে থাকে সবসময়। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে যত এমপি আছে, তার মধ্যে 2024-এর কথাই আমি বলছি, 46% এমপির এগেনস্টে এ স্ট্রং ক্রিমিনাল রেকর্ড আছে। মাল্টিপল রেপ কেস, অ্যাটেম্প টু মার্ডার, মাল্টিপল মার্ডার কেস, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? 46%, 170টা এমপি যারা পার্লামেন্টে বসে থাকে, তাদের এগেনস্টে মাল্টিপল কেসেস এক্সিস্ট করে। ক্যান ইউ ইমাজিন? যদি সাধারণ মানুষ ভোট দিয়ে এইরকম মানুষকে পাওয়ারে নিয়ে আসে, তখন তারা তো মানে
তাদের মাইন্ডসেটটা হচ্ছে সেরকম, তারা সোসাইটিকে সেইভাবে ডিসিশন নেবে, সেইভাবে হ্যান্ডেল করবে যেখানে তারা ওমেনরা সেফ অ্যান্ড সিকিউর থাকবে না। তো আমাদের দায়িত্ব হচ্ছে এটা রেসপন্সিবিলিটি যে এমন কাউকে ভোট না দেওয়া যার নামে কোনো একটাও ক্রিমিনাল কেস আছে। যখনই কোনো ক্রিমিনাল কেস থাকবে তাকে যেন একটুও ভোট না দেওয়া হয়। যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে আসছি তারা যদি নিজেরা ক্রিমিনাল হয় তাহলে তো তারা ক্রিমিনালদেরকে সাপোর্ট করবে। যে একজন প্রফেসর তার সাথে 5 জন যারা বন্ধু করে তারাও প্রফেসর বা সেই ধরনের মানে একাডেমিক্সের সাথে যুক্ত থাকবে। যে একজন ফর এক্সাম্পল বিজনেসম্যান তার কলিগসরাও মোস্ট প্রবাবলি বিজনেসম্যান হবে। যে একজন ক্রিমিনাল তার সাথে যুক্ত থাকবে বাকি ক্রিমিনালসরাই না। তো যদি আমরা এমপিদেরকে ক্রিমিনালদেরকে এমপি পজিশন দিই তাহলে তারা তো এমন কাজই করবে না যার ফলে সোসাইটিতে আনসেফ মানে ওমেনরা আনসেফ ফিল করে। তো আমাদের সাধারণ মানুষ হিসেবে এটা রেসপন্সিবিলিটি ভোট দেওয়ার সময় এটা একদম স্ট্রংলি মাথায় রাখা যার নামে একটাও কোনো ক্রিমিনাল কেস এক্সিস্ট করে তাকে যেন আমরা কোনো ভোট না দিই। সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা প্রজেক্ট ছিল যে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রজেক্টটা এক্সিকিউট করার জন্য টোটাল খরচ করা হয় 442 কোটি টাকা। এই 442 কোটি টাকার মধ্যে 80% মানি, অলমোস্ট 80%, 79 পয়েন্ট সামথিং 80% মানি ইনভেস্ট করা শুধুমাত্র এই জিনিসটা অ্যাডভার্টাইজ করার জন্য। টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন ব্যানার বা বিভিন্ন পোস্টার বেটি বাঁচাও বেটি পড়াও বা রাস্তাঘাটে অনেক ব্যানার দেওয়া থাকে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে খরচ হচ্ছে এই 442 কোটি টাকার 80%, আর বাকি 20% খরচ হচ্ছে অ্যাকচুয়াল কাজটা এক্সিকিউট করার জন্য। মানে এটা কতটা খারাপ একটা মানে ফ্যাক্ট, মানে কতটা মানে ডিহিউম্যানাইজিং একটা ডিসিশন আপনি ভাবুন। যদি এই টাকাগুলো খরচ করা হতো বিভিন্ন সেফটি অ্যান্ড সিকিউরিটি বাড়ানোর জন্য, বিভিন্ন রকমের পুলিশকে নিয়োগ করার জন্য, বা অনেক জুডিশিয়ারি বা অনেক লিগাল যে বডি সেটাকে আরও বেশি স্ট্রং করার জন্য, তাহলে কত বেটার হতে পারতো। হয়তো ফিউচারে যে রেপগুলো হবে বা যে ঘটনাগুলো ঘটবে সেগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো আর কি, অনেকটা কম করা সম্ভব হতো। ওকে, তো পলিটিক্যাল লিডারদেরকে সবসময় প্রেশারে রাখা, যাদের আন্ডারে অনেক ক্রাইম বা অনেক, ফর এক্সাম্পল প্রজ্জ্বল রেভান্না 3 মাস হয়ে গেল তার কেসটা, তার বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি, এই যে 3000 মহিলাকে মানে অ্যাসল্ট করেছে, রেপ করেছে এবং তাদের ভিডিও বানিয়েছে পার্সোনালি নিজের কাছে রেখে দেওয়ার জন্য। তার বাড়ির প্রত্যেকটা যারা মহিলা, যারা সার্ভেন্ট, যারা কাজ করতো তারা প্রত্যেকে জানে এবং তাদের প্রত্যেকের সাথে এরকম করা হয়েছে। ওকে, তো সেই প্রজ্জ্বল রেভান্না এখন কোথায় আছে? সে কিন্তু বাইরে আছে, সে কিন্তু জেলে নেই, তার ফাঁসি হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে। তারপর গুরু রাম রহিম, তারপর হচ্ছে আসারাম বাপু, ঠিক আছে, তাদের কিন্তু কোনো রকমের স্ট্রং যে পানিশমেন্ট সেরকম কিন্তু কিছুই হয়নি। স্ট্রং পানিশমেন্ট বলতে শুধুমাত্র ফাঁসি না, তাদের মানে ডেথ, মানে আনটিল ডেথ জেলে থাকা বা অনেক বেশি সময় ধরে জেলে থাকা এমনটা না, তারা কিন্তু জেল থেকে বাইরে বার হতে পারে বা তারা অনেকে জেলে যায়নি, অনেকের নামে কিছু মানে কেস এগোয় না আর কি, ঠিক আছে। তো পলিটিক্যাল লিডারদেরকে চয়েস করার সময় আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ওকে, রেপিস্ট দে ডাজ নট ফিল ব্যাড ফর রেপ। যেখানে আমরা কি জানছি যে যারা রেপিস্ট হয় তাদেরকে ইন্টারভিউ করেছেন মৌমিতা পান্ডে বলে একজন রিসার্চার, এবং তিনি তার জার্নালের মধ্যে এমনটা লিখেছেন অনেক রেপিস্টদেরকে যারা জেলে আছে তাদেরকে ইন্টারভিউ করার পর, যেমন একজন ছিল যাকে ইন্টারভিউ নিচ্ছে যে একটা 5 বছরের মেয়েকে যে রেপ করে, এবং সেই রেপিস্টটা জানা যে মানে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি এটার জন্য তোমার কোনো খারাপ লাগেনি, তুমি এরকম করছো বা তোমার মনে হয়নি এটা মানে খুবই বাজে একটা কাজ তুমি করছো, তখন রেপিস্টটা সেটা অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ আমার খারাপ লেগেছে, কিন্তু মানে কারণ তার পরে বিয়ে হবে না, সমাজ থেকে অনেক খারাপ কথা বলবে এবং তাকে কেউ গ্রহণ করবে না, তো আমি রাজি আছি মানে এখান থেকে বাইরে বের হওয়ার পর তার পুরো আমার জন্য তার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে, তো আমি তার দায়িত্ব নেওয়ার জন্য, এবং ইত্যাদি ইত্যাদি। তো এটা দেখাচ্ছে যে এখানে একটা খুবই মানে অবজার্ভ করার বিষয় আছে যে রেপিস্ট সে কিন্তু এই কারণে ব্যাড ফিল করছে না যে সে রেপ করেছে, মানে তার ফলে সেই মহিলাটা বা সেই মেয়েটার উপরে কীরকম তার মানসিক অবস্থাটা তৈরি হয়েছে, তার মানে ইমোশনাল ইমপ্রিন্টটা তার মনে কেমন, মানে সে কতটা টর্চার ফিল হয়েছে তার, সেই জন্য কিন্তু সে রেপিস্টটা ব্যাড ফিল করছে না। সে ব্যাড ফিল করছে কেন? কারণ তারপর সোসাইটিতে সেই মেয়েটাকে কী চোখে দেখবে এবং কিভাবে রিসিভ করবে সেই জন্য। ওকে, তো রেপিস্টরা তাদের রেপের জন্য কখনো ব্যাড ফিল করে না, তারা তাদের রেপকে জাস্টিফাই করে। তারা মানে ইনফ্যাক্ট নির্ভয়া কাণ্ডে যে মানে যে ক্রিমিনাল ছিল আর কি, তার যখন ইন্টারভিউ নেওয়া সে তখন বলেছে যে এক হাতে তালি বাজে না, অর্থাৎ রেপের পিছনে অ্যাকচুয়ালি মেয়েদেরও ততটাই দোষ যতটা অ্যাকচুয়ালি যে রেপিস্ট যে ক্রাইম করছে এবং যে ভিকটিম দুজনের সমান দোষ থাকে। ওকে, অর্থাৎ ভিকটিমকে ব্লেম করা, ওকে, অর্থাৎ মহিলাটা তাকে সিডিউস করছে সেই জন্য সে রেপ করছে, নিজেকে সবসময় জাস্টিফাই করা, একটা কগনিটিভ ডিসোনেন্সের মধ্যে থাকা, এক ধরনের মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে থাকা, ঠিক আছে। তো রেপিস্টটা ব্যাড ফিল করে কিন্তু রেপের জন্য কখনো করে না। তো এই যে ব্যাড ফিল না করা, এটা ডিসেন্সিটাইজ হয়ে যাওয়া, অন্যদের প্রতি আমরা কি করছি না করছি তার একটা বিশেষ ঘটনার প্রতি সেন্সিটাইজ না থাকার ক্ষমতা,
ঠিক আছে, সেন্সিটাইজ না হতে পারা, এই জিনিসটা কিন্তু সোসাইটিতে শুধু যারা ক্রিমিনাল তাদের মধ্যে নয়, বরঞ্চ একটা লার্জ স্কেলে অনেক মানুষের মধ্যে এই জিনিসটা আছে। এমন একটা কেস এসেছিল মধ্যপ্রদেশে, যেখানে একটা 13 বছরের ছেলে, যে তার বোন যার বয়স 9 বছর, তারা দুজনে একসঙ্গে রাত্রে শুয়েছিল এবং সেই 13 বছরের ছেলেটা তার বোনকে রেপ করে। এবং রেপ করার পর যখন সেই বোনটা তার মাকে যদি বলে দেয় এবং যার ফলে তার মা যদি থেকে মারধর করে, সেই জন্য সে তার বোনকে মেরে ফেলার চেষ্টা করে গলা টিপে। এবং বোনটা তখন পুরোপুরি মারা যায়নি। এবং তারপর তার মা যখন জানতে পারে এবং পাশের ঘরে চলে আসে, তখন দেখে যে তখন তার মা চেক আউট করে যে তার মেয়ে এখনও বেঁচে আছে। ঠিক আছে, এবং যখন তার মা জানতে পারছে তার মেয়ে বেঁচে আছে, তারপরে সে মা দেখছে এবং তার ছেলেটাকে বলছে যে তুই ওকে মেরে ফেলার জন্য, মানে তার ছেলেকে বলছে মেয়েটাকে মেরে ফেলতে, নিজের মেয়েকে, মা। এবং তার দুটো দিদি ছিল, তারাও ওই ঘরে আসে এবং তার দিদিরাও চায় যে মেয়েটা যেন মরে যায়। কেন? কারণ যদি ওই মেয়েটার সাথে যে খারাপ ঘটনাটা ঘটেছে সেটা তাদের ফ্যামিলি মেম্বারই করেছে, যার ফলে যখন এটা জানাজানি হবে, যদি লোকজন জানে, যদি মেয়েটা বেঁচে থাকে, কোনো কেস ফাইল হয় এবং ইত্যাদি ইত্যাদি, পুলিশ অফিসার আসে, তাহলে সমাজে তাদের মান সম্মানটা চলে যাবে একদম পুরো। শুধু তাই নয়, তাদের পরিবারে একমাত্র ছেলে হচ্ছে ওই ছেলেটাই, যে তাদেরকে টাকা রোজগার করে খাওয়াতে পারে আর কয়েক বছর পরের থেকে বা সেই সময় থেকে। যদি ছেলেটা যদি জেলে চলে যায় বা তার যদি কিছু হয়ে যায়, তাহলে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার আর কেউ থাকবে না, তাদের পরিবারে কোনো পুরুষ থাকবে না। সেই পুরুষটাকে বাঁচানোর জন্য, তাদের পুরো পরিবারটাকে বাঁচানোর জন্য তারা চাইছে কি তাদের মেয়েটা মরে যাক। তারা এটা ভাবছেই না যে সেই মেয়েটার উপর দিয়ে ঠিক কী ঘটনাটা ঘটছে। 9 বছরের একটা মেয়ে, এবং তার সাথে তার মা এবং তার 2 দিদি তারা যুক্ত। এবং তার নিজের ভাই মেয়েটাকে, তার মৃত্যুর আগে সেই মেয়েটা কেমন অনুভূতির মধ্যে দিয়ে গেছে একবার ভেবে দেখুন, একবার কল্পনা করে দেখুন। 13 বছরের ছেলে, সে কী বোঝে, তার মধ্যে কতটুকু সেক্সুয়াল আর্টস তৈরি হতে পারে। ঠিক আছে, এবং তারা কি করে পুলিশকে, যখন পুলিশ আসে তখন তারা পুলিশকে এটা বলে যে মেয়েটা সাপের কামড়ে মারা গেছে। এবং যখন পুলিশ এটা শোনে, তখন পুলিশের ঠিক এটা বিশ্বাস হয়নি এবং তারা দেখে বাড়িতে কেউ আসেনি, বাড়ি থেকে কেউ বার হয়নি, আশেপাশের লোকজনকে জেরা করে, সব কিছু জানে। তো পুলিশ এটা বুঝতেই পারে না অ্যাকচুয়ালি ঠিক কী ঘটনা ঘটেছে এবং মেয়েটা কীভাবে মারা গেছে। ঠিক আছে, সাপের কামড়কে পুলিশ কোনোভাবে অ্যাকসেপ্ট করেনি। 3 মাস পরে গিয়ে অনেকবার তাদেরকে মানে কথা বলার পর, মা এবং 2 বোনের সঙ্গে এবং ওই ছেলেটার সঙ্গে বারবার করে কথা বলার পর 3 মাস পরে তারা বাধ্য হয়ে স্বীকার করে এবং তারা প্রত্যেকেই স্বীকার করে নেয় যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল। তখন পুলিশ এটা জানতে পারে এবং এই কেসটা মানে ক্লোজ হয় আর কি, বেসিক্যালি বলতে গেলে। তো আপনি ভাবুন, একটা 13 বছরের ছেলে যদি এরকম করতে পারে। এবার এখানে অনেকগুলো অবজার্ভ করার বিষয় আছে। এই যে প্যাট্রিয়ার্কিক যে মাইন্ডসেট, যে নারীর জীবনের তুলনায় একটা পুরুষের জীবনের দাম বেশি, এটা কিন্তু শুধুমাত্র পুরুষদের মধ্যে আছে এমনটা নয়। ওই যে মা এবং তার যে 2 দিদি, তাদের মধ্যেও কিন্তু ওই মাইন্ডসেটটা ঢুকে আছে। তো এমনটা নয় যে ছেলেরা রেপ করে বা ক্রাইম করে, তার সেই যে ধারণাটা, সেই মাইন্ডসেটটা শুধুমাত্র ছেলেদের মধ্যেই আছে। এটা সমাজের কোন কোনায়, কোন কর্নারে, কার মধ্যে, কোন সিস্টেমের মধ্যে, কোন মানুষের মধ্যে, ছেলে মেয়ে পুরুষ বয়স্ক পলিটিক্যাল লিডার কীভাবে ঢুকে থাকবে কেউ জানে না। এটা একটা ভাইরাসের মতো। তো এই যে ভাইরাসটা, সেটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই যে মাইন্ডসেটটা যে একটা নারীর জীবনের থেকে একটা পুরুষের জীবনের দাম বেশি, এটা একদমই নয়। ঠিক আছে, নারী আর পুরুষ বলে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্টই করে না। ঠিক আছে, সেটা অন্য কোনো ভিডিওতে আমরা জেন্ডার সম্পর্কে যখন আলোচনা করব তখন আমি এই বিষয়ে অনেক ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব না। তো এই ধারণা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, এই যে প্যাট্রিয়ার্কিক যে চিন্তাভাবনা। ঠিক আছে, এবার লাস্টের আগের যে পয়েন্ট, সেটা এটাই যে দুটো থিওরি আছে কেন রেপ হয় সমাজে। একটা হচ্ছে এভলিউশনারি থিওরি, একটা হচ্ছে সোশ্যাল থিওরি। এভলিউশনারি থিওরির মতে ছেলেদের মধ্যে যে সেক্সুয়াল আর্জ থাকে, তারা সবসময় দেখে যে কোন মেয়ে বা কোন মহিলা বা নারী সে বেটার ফার্টিলিটি রেট আছে, অর্থাৎ তার হিপস এবং তার বডি, সেটাকে তারা অবজার্ভ করার মাধ্যমে দেখে যে যদি তারা সন্তান নেন তাহলে কোন মহিলা সন্তানটাকে ভালো করে নার্চার করতে পারবে, ভালো করে সন্তানটাকে জন্ম দিতে পারবে কোনো রকম অসুস্থতা, রোগ বা দুর্বলতা ছাড়াই। সেই অনুযায়ী ছেলেদের মধ্যে সেই মহিলাটার প্রতি বেশি অ্যাট্রাকশন তৈরি হয় এবং তারা সেক্সুয়াল আর্টসটাকে স্যাটিসফাই করার চেষ্টা করে। এবং মহিলারা এটা দেখার চেষ্টা করে যে কোন পুরুষ ফর এক্সাম্পল সে বেশি শক্তিশালী সামাজিক লেভেলে এবং বেশি শক্তিশালী তার শারীরিক ক্ষমতার মাধ্যমে। তো যার ফলে বিভিন্ন প্রাণীর মধ্যেও এটা দেখা গেছে যে বিভিন্ন মেল যারা হয় তারা একে অপরের সাথে ফাইট করে, যুদ্ধ করে এবং তার মধ্যে যে সার্ভাইভ করে তাকে নারীরা বেছে নেয় এবং সেই মহিলাটা সবথেকে বেস্ট যে নারী থাকে তাকে বেছে নেয়, সেই পুরুষটা সবথেকে বেস্ট যে মহিলা থাকে তাকে বেছে নেয়। এবার এটা হচ্ছে কি,
এভলিউশনারি থিওরির মতে, যার ফলে ছেলেরা সবসময় সেই সেক্সুয়াল আর্টস থেকে স্যাটিসফাই করার জন্য এভলিউশনারির দ্বারা প্রোগ্রামড হয়ে আছে মানে রেপ করার জন্য। তারা যদি সেই আর্টস থেকে স্যাটিসফাই না করতে পারে কোনো কারণে, তাহলে তারা রেপ করবে। কিন্তু এটা একটা ভুল ধারণা। এভলিউশনারি থিওরি অত্যন্ত বেশি ফ্লড। কেন? কারণ 9 বছরের মেয়ে, তার তো ফার্টিলিটি রেট তৈরি হয়নি, মানে সে তো সন্তান প্রসব করে তার জন্য, মানে তার শরীর মন তৈরি হয়নি। 13 বছরের মেয়ের রেপ করা হচ্ছে, 70-80 বছরের বৃদ্ধা মহিলাকে রেপ করা হচ্ছে, ঠিক আছে? তাদের তো কোনো ফার্টিলিটি রেট নেই, মানে তারা সন্তান প্রসব করতে পারবে না, বা তাদের অনেক রকমের ফিজিক্যাল লিমিটেশনস আছে, তো তাদেরকে কেন রেপ করা হচ্ছে? তো এভলিউশনারি থিওরি সেখানে ফিট হয় না। তো সোশ্যাল থিওরি কি বলে? সোশ্যাল থিওরির মতে হচ্ছে যে সোসাইটির মধ্যে থেকে বিভিন্ন রকমের মানে কুসংস্কার, ডগমা, আনএডুকেশন, ফিনান্সিয়াল ক্রাইসিস, বিভিন্ন রকমের জিনিস এর মাধ্যমে সোসাইটি তার অর্ডারের মাধ্যমে তৈরি করে একটা রেপিস্টকে ছোটোবেলা থেকে। যখন কোনো মানুষ জন্ম হয় এভলিউশনের থ্রুতে, সে রেপিস্ট হয় না। যখন যে রেপিস্ট বা যে ক্রিমিনাল, সে যখন জন্ম হয়, সে একটা ক্রিমিনাল হিসেবে জন্ম হয় না, তাকে সমাজ সেইভাবে তৈরি করে। সমাজ থেকে বিভিন্ন ঘটনার মধ্যে তাকে এমনভাবে তৈরি করে যে সে যে একটা রেপিস্টে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, তার মানে এই না যে তার নিজের কোনো দায়িত্ব নেই, সে নিজে তার মানে সেই ঘটনা থেকে তাকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবে না। অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে, কিন্তু একই সঙ্গে সমাজেরও একটা রেসপন্সিবিলিটি আছে। শুধুমাত্র সেই ভিকটিমটার জন্যই যে সব কিছু, সেই যে ক্রিমিনালটার জন্য সব কিছু হচ্ছে এমনটা নয়, বরঞ্চ সমাজের একটা রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণে সমাজ সেটাকে গ্রহণ করবে, সমাজ যতক্ষণে এটা বুঝবে, তার যে সিস্টেম, তার যে অর্ডার, তার যে লিগাল, সোশ্যাল, কালচারাল যে সমস্ত অ্যাক্সিয়ম বা যে স্ট্রাকচারটা আছে, তার মধ্যে অনেকগুলো ফ্ল আছে। সেই জিনিসগুলোকে যতক্ষণ না সমাজ গ্রহণ করবে এবং সেগুলোকে যতক্ষণ না ঠিক করবে, ততক্ষণ কিন্তু এই জিনিসটা হতেই থাকবে। তো আমাদেরকে এভলিউশনারি থিওরিতে বিশ্বাস না করে আমাদেরকে সোশ্যাল থিওরির দিকে আসা উচিত, যে সমাজের মধ্যে থেকে একটা পচন ক্রিয়া শুরু হচ্ছে, যেখান থেকে এই রেপিস্টদের জন্ম হচ্ছে, সেই পচন ক্রিয়াটাকে বন্ধ করতে হবে। ওকে, আমাদের লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে কি, ভায়োলেন্স অ্যান্ড রেপ। দুই ধরনের ভায়োলেন্স এক্সিস্ট করে সোসাইটিতে। একটা হচ্ছে কি স্ট্রাকচারাল ভায়োলেন্স, আর একটা হচ্ছে কি ভিজুয়াল ভায়োলেন্স। একটা হচ্ছে কি সাবজেক্টিভ ভায়োলেন্স, আর একটা হচ্ছে কি অবজেক্টিভ ভায়োলেন্স। এটার মানে কি, যখন আমরা নিউজ চ্যানেলে দেখি যে ফর এক্সাম্পল কোথাও রেপ হচ্ছে, কোথাও ক্রাইম হচ্ছে, বা কোনো একটা দেশ অন্য দেশকে ইনভেড করার চেষ্টা করছে, রাশিয়া ইউক্রেনকে ইনভেড করার চেষ্টা করছে, এই যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে থাকি, এগুলো হচ্ছে কি অবজেক্টিভ ভায়োলেন্স। যা কিছু আমরা নিউজ চ্যানেলে দেখি, বিভিন্ন আর্টিকেলে পড়ি, যে সমস্ত মার্ডার হয়েছে, রেপ হয়েছে, ক্রাইম হয়েছে, সেগুলো হচ্ছে কি সব অবজেক্টিভ ভায়োলেন্স, যেগুলো অ্যাকচুয়ালি আমরা চোখে দেখতে পাই বা আমরা বুঝতে পারি ঘটনা ঘটছে। আর স্ট্রাকচারাল ভায়োলেন্স মানে কি, যেটা সিস্টেমের মধ্যে ঢুকে আছে কিন্তু অনেক সাটেল, অনেক সূক্ষ্ম। ফর এক্সাম্পল, যখন আমরা মোবাইল ফোনে কোনো অ্যাপ ইনস্টল করি, আমাদেরকে বলা হয় কি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি আমরা সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, আমাদের প্রাইভেসি যে আছে, আমাদের ফোনে কি ফটো ক্লিক করেছি, আমরা কোথায় কবে গিয়েছি, আমাদের লোকেশান, সেগুলো যদি আমরা অ্যাক্সেস না দিই ওই অ্যাপটাকে, তাহলে আমরা অ্যাপটা অনই করতে পারবো না। তো এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ভায়োলেন্স। আমরা আমাদের ইন্ডিভিজুয়ালিটিকে এখানে মানে দিয়ে দিচ্ছি অন্যের কাছে, একটা কোম্পানির কাছে, যে সেই ডেটাগুলোকে বিক্রি করে টাকা রোজগার করবে। তো স্ট্রাকচারের মধ্যে একটা ভায়োলেন্স ইনক্লুড হয়ে আছে। আর একটা উদাহরণ নেওয়া যায়, ফর এক্সাম্পল, যেমন লেটসে এই যে যাকে অ্যারেস্ট করা হয়েছে, যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল আরজি করের কেসটাতে এই মুহূর্তে, তো সে অ্যাকচুয়ালি একজন সিভিক ভলেন্টিয়ার ছিল। তার নামে সে কি করে সিভিক ভলেন্টিয়ার হলো, মানে সে টাকা দিয়ে হয়েছে বা ঘুষ খেয়ে হয়েছে। তার নামে যখন মাল্টিপল কেস আছে, সে যখন নিজের ওয়াইফকে টর্চার করছে, যখন সে প্রেগনেন্ট ছিল, ও তখন তার নামে মানে সে কেন জেলে নেই? তো যখন এটা হচ্ছে কি একটা সিস্টেম বা স্ট্রাকচারের একটা ফ্ল। ওকে, অর্থাৎ অনেক সময় ঘুষ দিয়ে কেউ হয়তো কোনো একটা চাকরি পেয়ে যাচ্ছে, একটা প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কোনো মেডিকেল কলেজের, বা কোনো স্কুলের টিচার হয়ে যাচ্ছে, কোনো প্রফেসর হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কি স্ট্রাকচারাল ফ্ল, ঠিক আছে? যেখানে সিস্টেমের মধ্যে একটা ফ্ল আছে, একটা ক্র্যাক আছে, মানে যেটা আমরা সিস্টেমের পার্ট হিসেবে ভাবছি যে এরকম তো হয়েই থাকে। বা কোনো পুলিশ অফিসার সে যদি কোনো কাজ না করে, সে কোনো ঘুষ নিচ্ছে না বা সে হয়তো কোনো কাজ করছে না, তাহলে কি সেটা স্ট্রাকচারাল ফ্ল? তো সেই যে সিস্টেম বা সেই যে স্ট্রাকচারটা আছে, তার মধ্যে যে ফ্লগুলো আছে, সেই ফ্লগুলো যখন অনেক দিন থেকে চলতে থাকে, মাল্টিপ্লাই হতে থাকে, তখন সেটা ভায়োলেন্স আকারে উঠে আসে সামনে। তো আমাদেরকে কি ফোকাস করতে হবে, অবজেক্টিভ ভায়োলেন্স সম্পর্কে বেশি কথা না বলে বা বেশি প্রেশার না ক্রিয়েট করে সাবজেক্টিভ ভায়োলেন্সে বেশি ফোকাস করতে হবে। সরকারকে, গভর্নমেন্টকে এবং সিস্টেমসকে সবসময় প্রেশারে রাখতে হবে, যেন আমরা এই ধরনের যে সাবজেক্টিভ বা স্ট্রাকচারাল যে ভায়োলেন্স, সেগুলোকে যেন আমরা রিমুভ করে ফেলতে পারি, সেগুলোকে যেন আমরা সবসময় যেন বাদ দিতে পারি। তো স্ট্রাকচারাল ভায়োলেন্স যেন না থাকে। ওকে,
যে কোনো রকমের চেঞ্জ একটা ফর্ম অফ ভায়োলেন্স, এই যে এত মানুষ প্রোটেস্ট করছে, এত মানুষ রাস্তায় নামছে, এই যে এটার মাধ্যমেই একমাত্র একটা চেঞ্জ বা একটা পরিবর্তন আসা সম্ভব। এটা হচ্ছে কি গভর্নমেন্টের বিরুদ্ধে, যে এতদিন ধরে আমাদের উপরে ভায়োলেন্স করে এসছে, যে এতদিন ধরে তার লিগাল প্রসিডিওর, তার যে লিগাল অর্ডার, জুডিশিয়ারি এবং ক্যালকাটা পুলিশ হোক বা হচ্ছে সিবিআই হোক বা আরও যে সমস্ত দপ্তরগুলো আছে, যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো আছে, তাদের যে মিসহ্যান্ডেলিং, তাদের যে সঠিক কাজ না করার যে ক্ষমতা, তার জন্য যে টর্চারটা সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে, এখন সেই সাধারণ মানুষ উল্টে একটা টর্চার বা একটা ফর্ম অফ মানে প্রোটেস্টের থ্রুতে প্রেশার ক্রিয়েট করা সেই সিস্টেমের উপরে, সেই সমস্ত ইনস্টিটিউশনের উপরে রিভার্স একটা টর্চার করা, সেই টর্চারের মধ্যে দিয়েই একমাত্র চেঞ্জ পসিবল। ঠিক আছে, যদি আমরা এই এক্সট্রিম পরিমাণে প্রোটেস্ট না করি, যদি আমরা এই প্রোটেস্টকে একটা ডিরেকশন না দিই, এই সমস্ত দাবিগুলোকে যদি আমরা না রাখি, তাহলে কিন্তু কখনোই এই প্রোটেস্টের থেকে কোনো সলিউশন আসবে না। মানে এই প্রোটেস্টের রেজাল্টটা মানে জাস্ট মানে জিরো থাকবে। ঠিক যেমন আগে অনেক রেপ কেস হয়েছে, অনেক প্রোটেস্ট হয়েছে, তারপর ফলেও মানে কিছুই চেঞ্জ হয়নি, কিছুই পরিবর্তন হয়নি, ঠিক সেরকম এবারেও হবে, কিন্তু কিছুই পরিবর্তন হবে না। ওকে, তো আমাদেরকে সবসময় ফোকাস করতে হবে স্ট্রাকচারাল চেঞ্জের জন্য, শুধুমাত্র এই কেসে নয়, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়। যখনই আমরা বারবার করে সমাজের মাইন্ডকে বা সাধারণ মানুষকে ট্রেন করবে স্ট্রাকচারাল যে ফ্ল বা স্ট্রাকচারাল যে ভায়োলেন্স, সেটাকে সবসময় প্রেশারে রাখার জন্য, যেন সেগুলো না হয়, তখন কি হবে, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটবেই না আর, বা এগুলো অনেক অনেক কম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা কখন প্রোটেস্ট করি? শুধুমাত্র যখন একদম অবজেক্টিভ ভায়োলেন্স হয় তখন। তার অনেক আগে থেকে যদি আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি গভর্নমেন্টকে, বিভিন্ন সোশ্যাল বডিকে, তাহলে কিন্তু আমরা অনেক বেটার সোসাইটি তৈরি করতে পারবো। ওকে, তো আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছো। আমরা জেনারেলি এই ধরনের টপিক, আমাদের চ্যানেলের টপিকটা আলাদা, বাট যেহেতু এটা একটা এক্সট্রিম কেস এবং অত্যন্ত ক্রুয়েল এবং ব্রুটাল কেস, এটা নিয়ে প্রত্যেকের কথা বলা উচিত এবং প্রত্যেকের নিজেদের ভয়েস তোলা উচিত, প্রত্যেকের পার্টিসিপেট করা উচিত, কারণ অ্যাজ এ পার্ট অফ সোসাইটি, যদি, কারণ আমাদের যে চরিত্র বা ক্যারেক্টার, সেটা শুধুমাত্র আমাদের দ্বারা তৈরি হয় না, সেটা সমাজের দ্বারাও তৈরি হয়। আমি কেমন সমাজে বড় হচ্ছি, বা আমার পরিবার বা আমার আশেপাশের মানুষ সেটা কীরকম, তো সমাজ আমারই একটা অংশ, যেমন আমি সমাজের একটা অংশ, ঠিক সেরকম। তো যদি আমরা সমাজকে যদি আমরা বেটার করার জন্য একটু এফর্ট না দিই, তাহলে আমরা অ্যাকচুয়ালি বেটার হয়ে উঠতে পারবো না কোনো দিনই। ওকে, তো সেই জন্য আমাদের অন্য বিষয়ের বা টপিকের চ্যানেল হওয়া সত্ত্বেও আমাদের এই বিষয়ে কথা বলাটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট এবং অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো। তোমাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। এবং লাস্ট, তোমরা অবশ্যই চেষ্টা করো, এই যারা অ্যাক্টিভলি প্রোটেস্টের মধ্যে আসো, যারা এই বিষয় সম্পর্কে সমস্ত আপডেটস রাখছো, যে সেকেন্ড যে পয়েন্টটা বলেছিলাম, একটা লিগাল বডি ফর্ম করা, যারা ওমেনদের বিরুদ্ধে সিরিয়াস যে ক্রাইম বা একদম ক্রুয়েল ক্রাইম, সেগুলোকে সলভ করবে এবং সোসাইটিতে এক্সাম্পল স্ট্যাবলিশ করবে। সেই জিনিসটা যেন যত তাড়াতাড়ি সম্ভব যেন করা হয় এবং গভর্নমেন্টকে এই বিষয়ে যেন প্রেশার ক্রিয়েট করা হয় কনস্ট্যান্টলি। ওকে, আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।